হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ নিয়ে বক্তব্য পাল্টালেন চিফ প্রসিকিউটর, নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। হাসিনা জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ, টিউলিপের দুর্নীতির খবরে ব্রিটেনে তোলপাড়। বিএনপি সংস্কার চায় বলেই বহু আগে রূপরেখা দিয়েছিল পঞ্চগড়ের সমাবেশে মির্জা ফখরুল। গত 2 মাসে ঢুকেছে 60,000 রোহিঙ্গা, সীমান্তে দুর্নীতির কারণে ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ। বুয়েট শিক্ষার্থী মুহতাসিম নিহতের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতের দাবি, 3 আসামি 2 দিনের রিমান্ডে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সংবাদ আরও থাকছে। মুক্ত চিন্তা ও মানবিকতার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ লালন চর্চা কেন্দ্রের। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রোববার পর্যন্ত তাদের ওয়েবসাইটে দেখা যায়নি, যদিও এর রেড নোটিশ জারি হয়েছে বলে এর আগে দাবি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে সংশোধিত বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়টি পুলিশ সদর দপ্তর জানাতে পারবে। শাকের আরজুর রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। এর প্রেক্ষিতে আইজিপির দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে। রোববার চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুসারে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ইন্টারপোলের রেড নোটিশের আপডেট তথ্যও জানান তিনি। ইন্টারপোলেরটা অলরেডি রেড নোটিশ জারি হয়ে গেছে। এটা যখন আমরা আবেদন করেছি আমাদের তার পরপরই ইমিডিয়েটলি জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলা হয় না, রেড নোটিশ সরাসরি যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই আমাদের ফর্মাল ইয়ের মাধ্যমে, সেটা তখনই জারি হয়ে যায়। না, ট্রাইব্যুনালকে জানানো হয়নি, এটা তো ট্রাইব্যুনালের বিষয় না। এটা হচ্ছে ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে প্রসিকিউশন রিকোয়েস্টটা করেছে, সুতরাং এই প্রসিকিউশনের রিকোয়েস্টের ভিত্তিতে এটা করা হয়েছে। তবে কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে সে তথ্যের সংশোধন করে বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। যে ফর্মটা আছে তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। এটার আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরের একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে, তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা যদি জানতে পারি ভবিষ্যতে বা পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা জানাতে পারব। শুধু শেখ হাসিনাই নয়, দেশের বাইরে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে যাচ্ছে প্রসিকিউশন। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় শেখ হাসিনার নাম পাওয়া যায়নি। সেখানে 46 জন বাংলাদেশির বিরুদ্ধে রেড নোটিশ আছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তবে অনুসন্ধান পর্যায়ে রয়েছে বলে বিস্তারিত জানাতে চান না দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, দুর্নীতিবাজদের কোনো ছাড় নয়। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের গণমাধ্যমের সাথে প্রথম মতবিনিময়।
সাংবাদিকদের নানা পরামর্শ আর প্রশ্ন শোনেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। এ সময় দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার প্রত্যয় জানিয়ে কমিশনাররা বলেন, কোনো ভয়ে ভীত নন তারা। এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে, এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে। নির্মোহভাবে নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেইটার জন্য আমরা বদ্ধপরিকর। কারোর ভয় বা ভীতিতে, অনুরাগ বা বিরাগে বশবর্তী হয়ে আমরা এই কাজটি করব না। পরে দুদক চেয়ারম্যান জনপ্রত্যাশা মেটাতে নিরলস কাজ করার কথা জানান। সুবিচারের দায় শুধুমাত্র দুদকের এটা মনে করলে হবে না, আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত এই দায় দায়িত্ব সকলকেই দিতে হবে। দুর্নীতি দমনের প্রথম প্রেসক্রিপশনটা হওয়া দরকার দুর্নীতি প্রিভেনশন, দুর্নীতি প্রতিরোধ। আমরা যদি সেটা করতে পারি সেটা আমরা লক্ষ্য রাখবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের অর্থ পাচারের সত্যতা পেয়েছে দুদক। $1 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। নগদ এবং ব্যাংকে রাখা অর্থসহ নিজের সব সম্পত্তির হিসাব এ সময় তুলে ধরেন দুদক চেয়ারম্যান। আমার অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের 25 সেলফ ভর্তি বইপত্র। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাজ্য বিএনপির নেতারা বলছেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের সাথে টিউলিপ সহ পুরো পরিবার জড়িত। অন্যদিকে শেখ পরিবারকে হেনস্থার অভিযোগ আওয়ামী লীগের। যুক্তরাজ্য থেকে শাহেদ শফিকের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। She has been allegedly accused of being involved in brokering a deal with Russia. এই অবস্থায় রূপপুর প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। এ নিয়ে কয়েকদিন ধরে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ধরনের সভা সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে চলছে আলোচনা সমালোচনা। আমরা জোর দাবি জানাচ্ছি এই কমিউনিটির পক্ষ থেকে সে যেন অচিরেই পদত্যাগ করে রাজনৈতিক সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য একটি অপচেষ্টা বলে প্রতীয়মান হয়েছে। টিউলিপের দুর্নীতির এমন খবরে ব্রিটেনে বাংলাদেশিরা গ্রহণযোগ্যতা হারাচ্ছে, যা কমিউনিটির রাজনীতিবিদদের জন্য নেতিবাচক মনে করছেন প্রবাসীরা। এ বিষয়ে লেবার সরকার থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো মন্তব্য আসেনি। আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত বিব্রতকর, অত্যন্ত লজ্জাজনক। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির সঙ্গে টিউলিপের পুরো পরিবার জড়িত। তাকে মন্ত্রীর পদ থেকে বরখাস্ত এখন সময়ের দাবি। রাশিয়ার সাথে নিউক্লিয়ার প্রজেক্ট যেটা রূপপুর, সেই প্রজেক্টে তারা 4 বিলিয়ন পাউন্ড তারা চুরি করেছে। আমরা স্পেশালি এই তার রেজিগনেশন আমরা দাবি করছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আতিয়া রসুল কিটন মনে করেন, শেখ পরিবারকে হেনস্থা করতেই এমন অভিযোগ তোলা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং যে বর্তমান যে ইউনূস সরকার রয়েছে এটি অত্যন্ত সুকৌশলে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপের আহ্বান বাংলাদেশি কমিউনিটির। মানিক শিকদার, 21 টেলিভিশন। বিএনপি সংস্কার চায় বলেই বহু আগে রূপরেখা দিয়েছিল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে পঞ্চগড়ের সমাবেশে তিনি আরও বলেন, দেশকে আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ নিজেদের জন্য সঠিক লোককেই নির্বাচিত করবে। পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার।
গত 2 মাসে মানবিক কারণ ও পরিস্থিতি বিবেচনায় 60,000-এরও বেশি রোহিঙ্গাকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে একথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে দুর্নীতির কারণেই রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে দেশে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেয়া হবে না বলার পরেও গত 2 মাসে মিয়ানমার থেকে অনুপ্রবেশ ঘটেছে 60,000-এরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গার। থাইল্যান্ডে মিয়ানমার সীমান্তবর্তী 4 দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেশে ফিরে ব্রিফিংয়ে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে দুর্নীতির কারণেই রোহিঙ্গারা এ সুযোগ পাচ্ছে, এমনটাই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000-কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা ইস্যুতে আসিয়ানের সহায়তা চেয়েছে বাংলাদেশ। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কেও বলেছি, মানে অন্যান্য যারা ছিল যে তোমাদের বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি, যে আসিয়ান কিন্তু পরের দিনই গতকালকে মিট করেছে আসিয়ান আবার। তো বলেছি যে তোমাদেরকে এটা করতে হবে, কারণ এই তোমাদের সবার সাথেই এই সমস্যার সমাধান প্রয়োজন। এর আগে রাজধানীতে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শিরোনামে সেমিনারেও রোহিঙ্গা বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্কই রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। Peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. It is incumbent on Myanmar and the regional powers to create a congenial atmosphere for their return. নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। প্রাইভেট কার চাপায় শিক্ষার্থী মুতাসিম মাসুদ নিহতের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বুয়েটের উপাচার্য। আর মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বাবা মা বলছেন, কোনো অপশক্তি যেন এই বিচার বাধাগ্রস্ত করতে না পারে। এদিকে মুতাসিম নিহতের ঘটনায় গ্রেফতার 3 আসামিকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সুমাইয়া খানের রিপোর্ট। ছেলেকে এভাবে হারাবেন এমনটা ভাবতেও পারেনি মুতাসিম মাসুদের মা রাইসা সুলতানা। আমার ক্ষতি কি পূরণ করার মতো, আমি বলবো যে আমার সন্তানটি ফিরে তাইলেই হবে। পুরো ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেন মুতাসিমের বাবা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। আমার ছেলের কোনো অন্যায় ওখানে নাই, তাকে পুলিশ কাগজপত্র দেখানোর জন্য দাঁড়া করছে, সে এসে গাড়িটা উঠায় দিয়েছে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তার ফাঁসি চাই। সে মার্ডার করছে আমার ছেলেকে। শোকার্ত বাবা মাকে সমবেদনা জানাতে মুতাসিমের বাসায় যান বুয়েটের উপাচার্য, সহ-উপাচার্য ও শিক্ষকেরা। আমাদের ছাত্র ছাত্রীরা, আমাদের সন্তানেরা যেন নিরাপদ থাকে, সেটার জন্য সরকার যে ব্যবস্থা নেবে আমাদের দিক থেকে, যা যদি কোনো করণীয় থাকে প্ল্যানিংয়ে বলেন বুয়েটের থেকে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এদিকে মুতাসিম মাসুদ নিহতের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন সহ 3 জনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একটা মাদকদ্রব্যের মামলা, আরেকটা হচ্ছে সড়ক পরিবহন আইনের মামলা। এই মামলার সকল কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি যে এটা কোনো সড়ক পরিবহন আইনে দুর্ঘটনাজনিত মামলা নয়, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিবাদী সোচ্চার সহপাঠীরা ছুটে যান নারায়ণগঞ্জের আদালতে। সেখানে আসামিদের হাজির করার পর বিচারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের যাতে পুঙ্খানুপুঙ্খ বিচার হয়, আমরা এটাই দাবি করতেছি। তার জন্য সঠিক বিচার হয়, আমরা সেই কামনা করছি। বিজ্ঞ আদালতের যে ডিসিশন তার উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং এটাও বিশ্বাস করি সামনে যে তদন্ত কাজগুলো হবে সেগুলো আইন অনুযায়ী সুষ্ঠুভাবে হবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতির কারণে দেশের উচ্চশিক্ষার মানের অধপতন হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। উচ্চশিক্ষা বিষয়ক সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তায়ন ও শিক্ষক নিয়োগে দীর্ঘমেয়াদী অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করা হয়েছে। শিউলি শবনমের প্রতিবেদন।
স্বাধীনতার 53 বছরে দেশের শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত হয়েছে এবং প্রতিবন্ধকতাগুলো কি সেসব নিয়েই দৈনিক সংবাদপত্র বণিক বার্তার উদ্যোগে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান বাংলাদেশের করণীয় শিরোনামে এই শিক্ষা সম্মেলন। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, উচ্চশিক্ষায় মানসম্মত শিক্ষকের অভাব ঘোচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ রিসোর্স মোবিলাইজ করা সরকারের পক্ষে কোনো আমলে কোনো দিনই সম্ভব। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে না পারলে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়, এমন মত শিক্ষাবিদ ও গবেষকদের। রাষ্ট্রের একটা বাজেট থাকা উচিত এবং গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে মনোযোগটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আগে খুব জরুরি হচ্ছে মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করা, তার গুণগত মান নিশ্চিত করা। সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, জেলায় জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও নেই কোনো ভালো শিক্ষক কিংবা শিক্ষার্থী। একই অবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়েও। 1.5 দশক ধরে শিক্ষক নিয়োগেও একদম যখন প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা হয়, যেখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে। এটা দীর্ঘমেয়াদী এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করার একটা আশঙ্কা দেখা যায়। প্রত্যন্ত অঞ্চলে রাজনৈতিক বিবেচনায় অনার্স মাস্টার্স খুলে বসেছে, অথচ কোনো শিক্ষক নাই। এগুলোর ভবিষ্যৎ কী হবে? উচ্চশিক্ষার মান বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বিতভাবে কাজ করা ও শিক্ষা খাতে বাজেট বাড়ানো জরুরি বলে উল্লেখ করেন শিক্ষা উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ ও নিহতের মামলায় সাতপন্থী তাবলিগ জামায়াতের মুখপাত্র মুয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালত চত্বরে সাতপন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন সাতপন্থী তাবলিগ জামায়াতের মুখপাত্র মুয়াজ বিন নূর। পরে টঙ্গী পশ্চিম থানায় তাকে হস্তান্তর করা হয়। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মুয়াজ বিন নূর। রোববার সকালে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিজ্ঞ আদালত মামলার মূল রহস্য অন্যান্য আসামি কারা ছিল, এই হত্যাকাণ্ডটা সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালত তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আসামিকে। তিনি বাংলাদেশের খ্যাতিসম্পন্ন বক্তা এবং ইন্টারন্যাশনালভাবেও খ্যাতিসম্পন্ন বক্তা। ওনাকে শুধু হয়রানি করার জন্য অত্র মোকদ্দমা জড়িত করা হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং উক্ত ঘটনার সাথে তিনি জড়িত নন। এ সময় আদালত এলাকায় জড়ো হন মাওলানা জুবায়েরের অনুসারীরা। সাতপন্থীদের বিচার দাবি করেন তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত 18 ডিসেম্বর জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে তুরাগ তীরে ইজতেমা মাঠে দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 4 জন নিহত হন, আহত হন শতাধিক। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একই সময়ে 4 দুর্ঘটনা, শীতে কাঁপছে উত্তর। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান শোক প্রস্তাবটি উত্থাপন করেন। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সোমবার সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বর্ষিয়ান আইনবিদ উপদেষ্টা হাসান আরিফকে। নির্বাচনে কোন দল অংশ নেবে আর কোন দল অংশ নিতে পারবে না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারাই সেটি নির্ধারণ করবে। চট্টগ্রামে অংশীজনের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া, আর আপনি যেই
ওই যে কারা নির্বাচনে আসবে আসবে না, কারা যোগ্য কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা আমাদের প্রস্তাবটা দেব। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একই সময়ে 4টি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত 10 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, প্রচণ্ড কুয়াশার কারণে চালকরা রাস্তা পরিষ্কার দেখতে না পাওয়ায় এসব দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্থানীয়রা জানান, রাত থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল, সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছিল না। ভোররাত 3:30টার দিকে ঢাকা থেকে মাওয়াগামী একটি কাভার্ড ভ্যান এক্সপ্রেসওয়ের কেসি সড়কের আন্ডারপাসের উপর বিকল হয়ে পড়ে। সে সময় পেছন থেকে আরেকটি গাড়ি এসে ওই ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে একের পর এক আরও বাস ও প্রাইভেট কার সহ কয়েকটি যানবাহন এসে ধাক্কা দেয়। এতে ফরহাদ হোসেন নামে একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফরহাদ হোসেন ফরিদপুরের ভাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন। গাড়িটার সামনে একটা গাড়ি ছিল, ওই গাড়ি বাস্ট হয়ে যাওয়াতে গাড়ি জায়গায় হয়ে গেছে। এই গাড়ি পিছনে টান ছিল, উনি যে কোনো ভাবে গাড়িটা সেভ করতে পিছন থেকে বাস আইসে আবার ট্রাকে ধাক্কা মারে। ওই ধাক্কা মারার পরে ওনার গাড়ি চাপে আর ট্রাকের চাপে তারপরে ওনার আহত হয়। প্রাইভেট গাড়ি ড্রাইভারটা মারা গেছে। মারা যাওয়ার পরে এখানে হাইওয়ে পুলিশের সবাই হাসপাতালে মারা গেছে। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। কাভার্ডভ্যান মেরে দেওয়ার পরে কাভার্ডভ্যানের পিছনে আর একটা বাস মেরে দেয়। বাসের পিছনে এর মাঝখানে আবার কাভার্ডভ্যানের সাইডে একটা মাইক্রো মেরে দেয়। এরপরে এই বাসের পিছনে মেরে দেওয়া হলো সাকুরা পরিবহন, সাকুরা পরিবহনের পিছনে মেরে দেওয়া হলো এনা পরিবহন, এনা পরিবহনের পিছনে মেরে দেওয়া হলো গোল্ডেন লাইন বাস। প্রায় 10টার মতো গাড়ি একে অপরকে পিছনের দিকে মেরে দিয়েছে এবং এর কারণে দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেই আমরা আহত পাই, তাদেরকে আমরা স্থানীয় হসপিটালে প্রেরণ করেছি। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার পর কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে স্থবির উত্তরের জনজীবন। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। এদিকে সাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে আজও স্থবির উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। সপ্তাহ জুড়ে জেলায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে তাপমাত্রার পারদ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস যোগ হওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হয়। এতে ভোগান্তি বেড়েছে দুস্থ, ছিন্নমূল ও ভবঘুরে মানুষের। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে। এদিকে শহরের মোটা কাপড়ের দোকানগুলোতে বেড়েছে বেচাকেনা। ভীষণ ঠান্ডা, কুয়াশা প্রচুর বছর পড়তেছে। লোকজনকে দেখা যায় না, গাড়ি ঘোড়া দেখা যায় না। খুবই শীত, বিষয়টা মানে মানুষজন কাজে যাইতে পারতেছে না। ঘন কুয়াশা না থাকলেও রাঙামাটিতে কনকনে শীত অনুভূত হচ্ছে। শনিবার রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় শীত আরও বেড়েছে। রাঙামাটি শহরে শীত না থাকলেও পাহাড়ি গ্রামগুলোতে রয়েছে শীতের দাপট। সাগরে নিম্নচাপের প্রভাবে বাগেরহাটে মধ্যরাতে গুড়ি গুড়ি বৃষ্টি থামলেও শীতের প্রকোপ বেড়েছে। কুয়াশা না থাকলেও তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতের কারণে দিনমজুর ও রিকশাওয়ালাদের আয় রোজগার প্রায় অর্ধেকে নেমে এসেছে। দুদিন ধরে যে বর্ষা আবহাওয়া খারাপ উপলক্ষে এই গাড়িগুলি নিয়ে নামছি। ঠান্ডার ভিতরে লোকজন হয় না বলতেই পাওয়া যায়। নামছি তো রাস্তা পরিষ্কার করার জন্য, কিন্তু কাজ হইবে কি? ঠান্ডায় হাত পা সব বেহা হয়ে ওঠে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া অফিস জানায়, উত্তরের হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই অবস্থা আরও কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। খুবই ঠান্ডা, উঠা যাচ্ছে না, সকালে কাজকর্ম নেই, বেকার মতন বসে রয়েছে। গাইবান্ধায় বিকেল থেকে রাতভর বৃষ্টির মতো কুয়াশা পড়ে। শীত বস্ত্রের অভাবে চরম বিপাকে দ্বীপ ও চরের প্রায় 4 লাখ মানুষ। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। সিরাজগঞ্জেও বাড়ছে শীত। দুর্ভোগে যমুনা তীরবর্তী এলাকা ও কাজীপুর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার মানুষ। শীত বেশি, কুয়াশা পড়ছে,
অনেক বেশি তীব্রতা, মানুষ শীত বেড়ে গেছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটক হারাচ্ছে নোয়াখালীর প্রধান পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপ। 11 কিলোমিটার প্রধান সড়কটি 90%ই খানাখন্দে ভরা। সড়কের 8টি কালভার্ট ভেঙে গেছে, জরাজীর্ণ আরও 4টি কালভার্ট। নোয়াখালী প্রতিনিধির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের বুকে মেঘনার মোহনায় নিঝুম দ্বীপ। এ দ্বীপে বীজ, বনায়ন আর চিত্রাহরিণ প্রকৃতিপ্রেমী মানুষের মন কেড়ে নিত। প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত থাকত এ দ্বীপ। তবে গত কয়েক বছরে কমতে শুরু করেছে পর্যটক। যদি যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করা যায় তাহলে আমার মনে হয় যেন অনেকেই আসবে এখানে। গভর্নমেন্টের এগুলোর দিকে আরো নজরদারি করে আরো ঠিক করা উচিত। এই এলাকা নিয়ে আরো মার্কেটিং করা উচিত আমাদের। দ্বীপে চলাচলের একমাত্র বাহন মোটরসাইকেল। চলাচল করে হাতে গোনা কয়েকটি সিএনজি অটোরিকশা। মোক্তারিয়া ঘাট থেকে নামাবাজার বিচ পর্যন্ত 11 কিলোমিটার সড়কটি প্রায় চলাচলের অযোগ্য। ভেঙে গেছে 6টি কালভার্ট। আমরা ঘুরে ড্রাইভাররা 50 টাকা 100 টাকা করে কালেকশন করি। আমরা নিজেরাই এই ভাঙাটা বানছি। আমরা তো কষ্ট করি, যারা দেখতে হয় এরা কষ্ট করে। স্থানীয়রা বলছেন সড়কটি নির্মাণের 2-3 বছর যেতে না যেতেই খানাখন্দে ভরে গেছে। এই সড়ক দিয়ে যাতায়াতে চালক, স্থানীয় যাত্রী ও পর্যটকদের দুর্ভোগের শেষ নেই। রাস্তাঘাট যা করছে সব বাগিয়ে গিয়েছে, মনে করেন পর্যটক অনেক দিন দিন আস্তে আস্তে কমে যেতেছে। এলজিইডি বলছে নতুন প্রকল্পের আওতায় সড়ক মেরামত করা হবে। পর্যটকদের জন্য হবে বিশ্রামাগার। নিঝুম দ্বীপকে ডেভেলপ করার জন্য কিছু উন্নয়ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। বিশেষ করে জানেন যে ওখানে পর্যটনের জন্য রাস্তাঘাট এবং কিছু পার্কিংয়ের ব্যবস্থার জন্য আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি এবং এগুলি অতি দ্রুতই আমাদের কাছে ওয়ার্ল্ড ব্যাংক ভিজিট করে গেছে। আমরা যে কোনো সময় আমরা এই টেন্ডার হয়তো চলে যাব। পর্যটক ও দ্বীপের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতে প্রধান সড়ক সহ সংযোগ সড়কগুলো সংস্কারের দাবি ভুক্তভোগীদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পদোন্নতিতে কোটার প্রতিবাদে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এ অবস্থায় তাৎক্ষণিক বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। পরে বলেন কিছু মৌলিক বিষয় নিয়ে দাবি জানিয়েছেন ক্যাডাররা। এ সময় জনপ্রশাসন সংস্কারে তাদের সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান জনপ্রশাসন সচিব। মফিউর রহমানের রিপোর্ট। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বৈঠকে বসেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে। বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, প্রশাসনের বিভিন্ন দাবি দাওয়া পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তারা এখানে এসেছেন। আমরা মনে করছি যে সঙ্গত কারণে আমাদের বর্ধিত কিছু তথ্য স্যারদেরকে দেওয়ার দরকার এবং সেই কারণে আমরা মনে করছি যে আমরা কমিশনের সাথে আরেকবার বসার সুযোগ নিতে চাই। এই সময় জনপ্রশাসন সচিব বলেন, কিছু মৌলিক বিষয় নিয়ে তারা দাবি জানিয়েছেন। জনপ্রশাসন সংস্কার কমিশন একটা চলমান প্রক্রিয়া, যাতে আমরা এই কাজগুলো সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। একটা সরকার এসেছে, সরকারের আমরা সহযোগী, আমরা সবাই আপনারা অংশীদার, আমরা সবাই মিলে সরকারের জনগণকে, সিটিজেনকে সার্ভিস দিতে পারি। এছাড়া সংস্কারের বিষয়ে 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবেন বলেও জানান জনপ্রশাসন সচিব। জনস্বার্থে জনগণকে নিয়ে আগানো যায়, এটাই আমার লক্ষ্য। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়ছে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ। প্রতি বছরই নতুন নতুন জমি আসছে চাষের আওতায়। উৎপাদিত কাঁকড়া রপ্তানি হচ্ছে বিশ্বের নানা দেশে। 2022-23 অর্থ বছরে কাঁকড়া রপ্তানি করে সাতক্ষীরার চাষিরা আয় করেছেন প্রায় $87 লাখ। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় জেলার সাতক্ষীরায় একসময় প্রচুর বাগদা চিংড়ি চাষ হতো। তবে প্রাকৃতিক দুর্যোগ সহ রোগবালাইয়ে ক্ষতির মুখে পড়ায় এখন বাগদা ছেড়ে স্বল্প বিনিয়োগের বেশি লাভের কাঁকড়া চাষে ঝুঁকছেন চাষিরা। লোনা পানিতে প্রতি বছরই বাড়ছে কাঁকড়া চাষ। গত বছরে 1500 টাবে আমার 2 লক্ষ টাকার মতন খরচ হয়েছিল কার্যক্রম শেষ করার পরে তাতে আমরা
2.5 লক্ষ টাকা কেনা বেচা করেছিলাম। কাঁকড়া মনে করেন যে একে অপরকে আক্রমণ করতে পারে না, বা কাঁকড়াটা সুস্থ বা সবল থাকে, এতে নিজেদেরও ধরতে সুবিধা হয়। সাতক্ষীরা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে এ জেলায় বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষ হচ্ছে 2014 সাল থেকে। উৎপাদিত কাঁকড়া রপ্তানি হচ্ছে বিশ্বের নানা দেশে। এর মধ্যে 2019-20 অর্থ বছরে রপ্তানি হয়েছে 567 টন, 2020-21 অর্থ বছরে 518, 21-22 অর্থ বছরে 802 এবং 2022-23 অর্থ বছরে রপ্তানি হয় 622 টন কাঁকড়া। ছোটখাটো ব্যবসা করি অল্প কিছু বক্স নিয়ে, আর এতে আমি খুব ভালো পাইছি। এখান থেকে অনেক মানুষ এটার উপর থেকে তাদের জীবিকা নির্বাহ করতেছে। কাঁকড়ার পোনার জন্য সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প উপায়ে পোনা সরবরাহের দাবি চাষিদের। মূলত এই চাষটা আমরা সংগ্রহ করি কাঁকড়াটুকু এই সামনে যে ঘর আছে কাঁকড়ার ঘর, ওখান থেকে সংগ্রহ করি কিংবা নদীর থেকে সংগ্রহ করি। কাঁকড়ার চাষ যেন আরও বাড়ানো যায় সে বিষয়ে সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস জেলা মৎস্য বিভাগের। সময়ের ভিতরে খুব বেশি লাভ করার জন্য একটা খুবই দারুণ একটা ফসল আমরা মনে করি, এবং আমরা এই জন্য কাঁকড়া চাষিদেরকে আগ্রহী করে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। উপকূলীয় এলাকায় কাঁকড়া চাষ ভূমিকা রাখছে অর্থনীতিতে, বাড়ছে কর্মসংস্থানও। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে আরও একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। কাল বিপিএল এর জমকাল উদ্বোধন, মঞ্চ মাতাবেন রাহাত ফতে আলী খান। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। মুক্তচিন্তা ও মানবিকতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছে লালন চর্চা কেন্দ্র। বাউল শিল্পীরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় থাকলেও সংস্কৃতি কর্মীদের উপর নির্যাতন, সহিংসতা হচ্ছে। মাহিলা ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবেই গানে গানে প্রতিবাদ করে লালন শিল্পীরা। তুলে ধরেন তাদের বিরুদ্ধে নানা হয়রানির চিত্র। আমাদের স্টেজ রেডি, প্রোগ্রাম হবে, ক্ষমতাশালী কিছু লোক আছে তারা এসে স্টেজ ভেঙে দিচ্ছে। আমরা সঙ্গীত করি, আমাদের সমস্ত কিছু উৎসর্গ করে দিই। আমাদের এই শিল্পী গোষ্ঠীদের মাঝে কেন এত আঘাত, এত অত্যাচার? আপনার আমার গুরু দায়িত্ব তাদেরকে পৃষ্ঠপোষকতা করা, এটাই আমাদের প্রত্যাশা। জ্ঞান, যুক্তি ও মানবিকতার শক্তিকে যারা ভয় পায় তারাই এইসব হামলা চালায়, এমনটাই মনে করেন বাউল সাধকেরা। আদি থেকে চলে আসছে এই যুদ্ধ। তারা কারা? যারা রাসূল মানে না, যারা মুর্শিদ মানে না, যারা আল্লাহ রসুলের সঠিক পথে নাই। শিল্পীদের উপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাউল সাধকেরা। আমি আমার কর্ম করে খাবো, সেই কর্মের মধ্যে বাধা আসতেছে। আমার পরিবার বর্গ নিয়ে আমি বেঁচে থাকবো, সেই পথের মধ্যে বাধা হয়ে আসতেছে। আমি আপনাদের ক্ষতি না করছি কি? সহিংসতা পরিহার করে শান্তির পথে সবাইকে এগিয়ে আসার আহ্বান লালন চর্চা কেন্দ্রের। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। গত 15 বছর স্বৈরাচার ও তাদের দোসরদের আওতায় থাকায় পুরনো সকল ঐতিহ্যে হারিয়ে ফেলেছে বিটিভি। রাষ্ট্রীয় এই টেলিভিশনের করুণ দশায় অনেকেই এখন দীর্ঘশ্বাস ফেলেন। জাতীয় প্রেসক্লাবে বিটিভির 60 বছর উপলক্ষে বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলনে এমনই আক্ষেপ উঠে আসে। এ সময় বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সময় যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা একের পর এক দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। কোথায়, কোন খাতে কত টাকা খরচ করেছে তার কোনো তথ্য নেই। সংস্কার কমিটি গঠন করার পাশাপাশি বৈষম্যের শিকার শিল্পী কলাকুশলীদের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় ভাতা বাড়ানোর দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ নিয়ে বক্তব্য পাল্টালেন চিফ প্রসিকিউটর, নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। হাসিনা জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ, টিউলিপের দুর্নীতির খবরে ব্রিটেনে তোলপাড়। বিএনপি সংস্কার চায় বলে বহু আগে রূপরেখা দিয়েছিল পঞ্চগড়ের সমাবেশে মির্জা ফখরুল। গত 2 মাসে ঢুকেছে 60,000 রোহিঙ্গা, সীমান্তে দুর্নীতির কারণে ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশ।
বুয়েট শিক্ষার্থী মুহতাসিম নিহতের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতের দাবি, 3 আসামি 2 দিনের রিমান্ডে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।